হাদি হত্যা সম্পর্কে বিস্ফোরক মন্তব্যের জেরে মামলা করা হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে। বুধবার রাষ্ট্রদ্রোহিতার জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করা হয় তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে। ভারতের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। হাদিহা নিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মমতা তো বিপদে পড়লো, একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, তদন্ত, ভারতের সংযুক্ততা, নতুন করে নানা রকম প্রশ্ন এখন সামনে। নিজের করা মন্তব্যের জেরে নিজেই কিন্তু ফেঁসে গিয়েছেন ভারতের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ বাংলাদেশের আলোচিত একটি ঘটনা শহীদ শরীফ ওসমান হাদির ঘটনাটি নিয়ে এবার কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু সরাসরি কিন্তু ভারত সরকার এমনকি ভারত সরকারের প্রভাবশালী মন্ত্রী অমিত শাহকে দোষারোপ করেছেন। আর যার ফলেই কিন্তু এবার এই ভারত সরকার অর্থাৎ মোদী সরকারই কিন্তু খুদ এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নিচ্ছে। অভিযোগে এমনটা বলা হয়েছে যে এই অমিত শাহ এমনকি ভারতের আরো বেশ কিছু প্রভাবশালী নেতাদের ইন্ধনেই কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির ঘটনাটি ঘটানো হয়েছে এবং সেই ঘটনার আসামিদের কিন্তু রক্ষা করার জন্য এই মোদী সরকার কিন্তু নানাভাবে কিন্তু চেষ্টা করেছে। আর সেই মন্তব্যের জেরে এবার কিন্তু স্বয়ং মোদী সরকার কিন্তু এই মমতার বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি থেকে শুরু করে যত ধরনের ব্যবস্থা আছে সকল কিছুই কিন্তু নিচ্ছে। কারণ এখন তো আর মমতা কিন্তু মুখ্যমন্ত্রী নেই, আর যার ফলে কিন্তু বিরোধী হিসেবে কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু আরো বেশ কয়েকটি ইস্যুতেই কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু চরম ক্ষুব্ধ। আর এবার কিন্তু সেই সুযোগটা কিন্তু কাজে লাগিয়ে কিন্তু মমতা ব্যানার্জিকে চরম শিক্ষা দিচ্ছে নরেন্দ্র মোদী। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটিতে আপনারা এই সংক্রান্ত সকল বিস্তারিত তথ্যগুলি কিন্তু পাবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, শুরুতে আমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন পরবর্তী আপডেটগুলোর জন্য। এবং আজকের যে গুরুত্বপূর্ণ তথ্যটি আর দর্শক আমরা সংগ্রহ করেছি সেটা এখনই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আগে আপনাকে সেই মূল রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি কাণ্ড নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার এমন বিস্ফোরক মন্তব্যের জেরে এবার মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় বিরোধী দলীয় এই নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং। অভিযোগকারীর দাবি, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে ঘৃণা তৈরি অপচেষ্টা করেছেন মমতা ব্যানার্জি। এছাড়া বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের ঘটনায় মোদী সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জড়িয়ে তার এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে ভারতের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। সেই সঙ্গে মমতার মন্তব্যের কারণে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই মন্তব্য ঢাকা নয়াদিল্লির সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তাই মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 152, 153, 153A, 191, 192, 196, 351, 352, 353 সহ একাধিক ধারায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 152 ধারা হলো ভারতের নতুন ফৌজদারি আইন, যা ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতাকে ক্ষুণ্ণকারী কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করে। ভারতীয় ন্যায় সংহিতার 153 ধারা অনুযায়ী ভারত সরকারের সঙ্গে শান্তিতে থাকা কোনো বিদেশি রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধ করার চেষ্টা করা বা যুদ্ধে সহায়তা করা একটি গুরুতর অপরাধ। এছাড়া 153A ধারা অনুযায়ী ধর্ম, বর্ণ, ভাষা বা জন্মস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বা বিদ্বেষ ছড়ানো এবং সম্প্রীতি নষ্ট করা অপরাধে মমতার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশ মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যে ওখানে যে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছিল জামাতি গোষ্ঠীর লিডার হাদি, তার আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সংগঠিতভাবে হয়েছিল। আর সেটা এসটিএফ ধরেছিল তাকে মণিপুরে। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে তাকে মুখ্যমন্ত্রী আমাদের যে মমতা ব্যানার্জি, তার হেল্প নিয়ে তাকে বাঙালি নিয়ে এসে তাটা সংগঠিত করতে বলা হয়েছিল, করেছিল। আর উনি এই সিক্রেটটা জানতেন, তাই উনি বললেন
পাবলিক ডমিনে বসে যে এই হত্যাটা কার দ্বারা হয়েছিল, কিভাবে হয়েছিল আমি কিন্তু জানি, ভারতকে ভালোবাসি তাই বলবো না, কিন্তু উনি সবই বলে দিলেন। আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং জানিয়েছেন, অবিলম্বে মমতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। আগামী 8 জুন আদালত খুললেই সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবিতে মামলা করবেন। এর আগে বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় 1 মাস পর গত 2 জুন প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই ওসমান হাদি প্রসঙ্গ টেনে এনে বিস্ফোরক দাবি করেন মমতা। ওই রাজনৈতিক কর্মসূচিতে অমিত শাহর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন মমতা। বিপদের পর বিপদে আছেন মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বাংলাদেশের ওসমান হাদির মৃত্যু নিয়ে তিনি বিস্ফোরক একটা মন্তব্য করেছেন, সেই কারণে তিনি দেশদ্রোহিতার অভিযুক্ত হয়েছেন। শিলিগুড়ির এক আইনজীবী দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন। বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন এই মন্তব্যের জেরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা। বিবিসি বাংলা এই খবর প্রকাশ করেছে, আরো অনেকগুলো অনলাইন বা গণমাধ্যমে খবরটি এসছে যে বাংলাদেশে একটি খুনের ব্যাপারে মন্তব্য করে মমতা ব্যানার্জি দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষা বিঘ্নিত করেছেন। এই অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইউএপি অর্থাৎ দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী। বিবিসি বাংলার সঙ্গে কথা বলার সময় ওই আইনজীবী রিঙ্কি সিং বলেন, মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তখন তিনি শপথ নিয়েছিলেন যে দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব এবং সংহতি তিনি রক্ষা করবেন, কিন্তু তার বক্তব্যে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে পারে। এটা ঠিক, তিনি যেভাবে ইঙ্গিত দিয়েছেন তাতে মনে হচ্ছে ওই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা আরো ঊর্ধ্বতন যারা আছেন তারা জড়িত, কারণ তারা মমতাকে চুপ থাকতে বলছিলেন ওই সময়। তো তিনি এই কারণে মমতা ব্যানার্জি একটি বক্তব্যের নাম না করে বলেন, বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি, তার মানে কাকে দিয়ে খুন করেছিলেন জানি। অর্থাৎ ভারতের কেউ মানে ক্ষমতাধর কেউ খুন করিয়েছিল সেই ওসমান হাদিকে। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, জানিয়ে বাংলাদেশের অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার সেই অধিকার নেই, কিন্তু আমার মুখ্য বক্তব্য হলো তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে, তখন আমাদের এসটিএফ তাদের ধরে। যাক, হোম মিনিস্টার নাম বলছে, তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলেন, আপনি বেঙ্গল পুলিশকে বলে দেন এই কথা যেন বাইরে না যায়, এটা দেশের স্বার্থ। যাই হোক, এখন কি কারণে বলছে বা তারাই যুক্ত কিনা এই সন্দেহটা আসছে এবং এটা নিয়ে যথেষ্ট পরিমাণ একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে আবার ওসমান হাদির ভাই সেখানে বলছেন যে বর্তমান সরকার, জামাতের পিএস, এনসিপির নেতা অনেকে যুক্ত করছেন, আবার অন্যদিকে কেউ কেউ ওসমান হাদির ভাইকেও যুক্ত করছেন। সব মিলে একটা জটিল একটা পরিস্থিতি। এখন বাংলাদেশের এই পরিস্থিতিটা নিয়ে হয়তো কিছু কথা চালাচালি হচ্ছে ইতিমধ্যে, কিন্তু মমতার এই কথা বলার মধ্য দিয়ে ভারত এক ধরনের এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে যে পড়লো, তাতে অবশ্যই ভারত সম্পর্কে এখন যখন কি সম্পর্ক জোড়া লাগার একটা বিষয় চলছে, সেই সময় এই বিষয়টা আসাতে এবং যারা হত্যার সাথে যুক্ত তারা এখনো ভারতে আটক আছে, তারা এখনো বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠানো হয়নি। সব মিলে একটা সন্দেহ ঘনীভূত হচ্ছে, যেটা মমতার বক্তব্যের মধ্য দিয়ে আবার আরো সামনে চলে আসলো। সেই পরিপ্রেক্ষিতে তিনি শপথ ভঙ্গ করেছেন মুখ্যমন্ত্রী পদে থেকে, তিনি রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করেননি, যে কারণে মামলা হয়েছে। ফলে মমতা তো বিপদে পড়লেও একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, তদন্ত, ভারতের সংযুক্ততা, নতুন করে নানা রকম প্রশ্ন এখন সামনে চলে আসছে। দর্শক শ্রোতা, মমতা ব্যানার্জির যে মন্তব্যটি সেটা তো আপনারা বিস্তারিত রিপোর্টটিতে দেখতে পেয়েছেন যে আসলে কি মন্তব্য করেছে মমতা ব্যানার্জি। আর সেই মন্তব্যের জেরে কিন্তু একেবারে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে এই ভারতের ইন্ধনেই কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির ঘটনাটি কিন্তু ঘটানো হয়েছে। তবে মমতা ব্যানার্জির যে উক্তিটি করেছে তিনি, সেটাকে কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, কারণ ভারত কিন্তু সবসময় কিন্তু চেয়েছে বাংলাদেশের ক্ষতি। আর সেই অর্থে কিন্তু বিশেষ করে এই শরীফ ওসমান হাদি কিন্তু ভারত বিরোধী কিন্তু
চরম একটা কিন্তু দল গড়ে তুলছিল কিন্তু ধীরে ধীরে। আর যার ফলেই কিন্তু এমন একটা ধারণা করা যেতে পারে, এমনকি মমতা ব্যানার্জির যে বক্তব্যটি নিয়ে তোলপাড়, সেই বক্তব্যের জেরেই কিন্তু বলা যেতে পারে যে হয়তোবা পুরোপুরি না হলেও কিছু ভারতের কিছু ইন্ধনে এই শহীদ শরীফ ওসমান হাদির ঘটনাটি ঘটানো হয়েছে এবং তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি দর্শক, তার যেই আসামিরা কিন্তু ইতিমধ্যে কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে, যদিও বেশ কয়েকবারে কিন্তু তাদের গ্রেপ্তারের নাটক সাজানো হয়েছে, কিন্তু মূল অর্থে তারা কিন্তু খুব ভালোই কিন্তু আছে ভারতে, এমনটাই কিন্তু দর্শক গোপন সূত্রে জানা গিয়েছে। আর যার ফলেই কিন্তু এখন ঘটনাটা একেবারে স্পষ্টই ক্লিয়ার হয়ে যায় যে বাংলাদেশের কিছু কতিপয় নেতাদের ইন্ধন, এমনকি ভারতের যৌথ ইন্ধনেই কিন্তু এই ঘটনাটি ঘটানো হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদির মতো এমন একজন সাহসী ব্যক্তিত্বকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, একটা ছোট্ট সন্তানের পিতাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, একটা স্ত্রীর স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে তাকে বিধবা করে দিয়েছে, যেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কিন্তু চরম একটা আলোচিত ঘটনা হয়ে কিন্তু থাকবে। এমনকি বাংলাদেশের মানুষের হৃদয়ে কিন্তু এই শহীদ শরীফ ওসমান হাদি কিন্তু যুগ যুগ ভরে থাকবে, এমনটাই কিন্তু সকল জনগণ কিন্তু দাবি করছে। বিশেষ করে শহীদ শরীফ ওসমান হাদির জানাজার দিকে লক্ষ্য দিলেই কিন্তু দর্শক আপনারা বুঝতে পারবেন যে শহীদ শরীফ ওসমান হাদি ঠিক কতটা জনপ্রিয় ছিল। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনাগুলি দেখার পর এই সম্পর্কে দর্শক আপনার কি মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এ পর্যন্ত এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন আশা করি, এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দর্শক আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।